গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকাল এখন 6টা বাজে। এত সুন্দর মিষ্টি রোদ উঠেছে। মিষ্টি বলছি তার কারণ গতকালকে বিকেল পর্যন্ত ভীষণ বৃষ্টি হয়েছে, আর আজকে এই রোদটা না ভীষণ ভালোও লাগছে। আসলে অনেকটা বৃষ্টি হয়েছে তো, অনেকটা বৃষ্টির পরে রোদটা দেখবেন একটু মিষ্টি লাগে। তবে এই যে বেলা বাড়ার সাথে সাথে গরমটা বাড়ছে, এরপরে আর মিষ্টি লাগবে না রোদটাকে। ঘড়িতে এখন সকাল 6:30। ঘুম থেকে উঠেছি 5:30টায়। টুকটাক বাসি কাজকর্ম সেরে নিয়েছি, যেমন ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর মিছরির জামা কাপড়গুলো তো কাছাকাছি হয়ে গেছে। অনেকটা সময় কিন্তু ওইদিকে চলে গেছে, তাই এখন আমি চলে আসলাম সকালবেলা মিছরির জামা কাপড়গুলো বাইরে রোদ্দুরে মেলে দেব বলে। গত দুদিন ধরে শাশুড়িমা বাড়িতে নেই, শ্বশুরমশাই বাড়িতে আছেন। গত দিন ব্লগে আপনাদেরকে বলছিলাম যে শ্বশুরমশাই বাড়িতে নেই, তো শ্বশুরমশাই বাড়িতে এসছেন আর শাশুড়িমা গেছেন ঘুরতে। তো শ্বশুরমশাই যেহেতু আমাদের এখানেই খাবে, মানে আমি রান্না করব, যেহেতু শাশুড়িমা বাড়িতে নেই, সেই জন্য কিন্তু আজকে বেশ তাড়াতাড়ি রান্নাবান্নাটা বসিয়ে দিতে হবে। শ্বশুরমশাই ওই বেলা 1টার মধ্যে দুপুরের খাবারটা খেয়ে নেন। সকালবেলা যেহেতু উনি কোনো রকম ভাত বা ভারী কিছু খাবার খান না, তাই ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। আর আজকে মাছ টাছ কিছু রাখবো না, তার কারণ কালকে মাছ হয়েছিল, আর মাছের দুটো মাথা রয়েছে, সেটা দিয়ে কিছু একটা রান্না করে নেব আমাদের জন্য। বাকি কিন্তু নিরামিষ রান্নাবান্নাই আজকে হবে। শাশুড়িমা যেহেতু বাড়িতে নেই, তাই যে বাসনগুলো রাতের হয়েছিল সেগুলো ওই যে মাসি আসে কাজ করতে ওনাকেই নামিয়ে দিয়েছিলাম। তার কারণ গতকালকেও তো প্রচুর রান্নাবান্না হয়েছে, শ্বশুরমশাইয়ের জন্য রান্না করেছি, রাতে রুটি করা হয়েছে, তো প্রচুর বাসন হয়েছিল। আর আমার একার পক্ষে অত বাসন তো সকাল সকাল মাজা সম্ভব না। আর তাছাড়া মাসি তো প্রত্যেক দিন নিচের বাসনগুলো মেজেই দেয়, তাই মাসি মেজে দিয়েছে, বাসনগুলো উপরে নিয়ে আসলাম। আর জানেন তো, এই যে উপর নিচ করতে করতে সারাদিন আমি আরও ক্লান্ত হয়ে যাই। আসলে যেহেতু উপরে আমাদের কোনো ফ্রিজ নেই, নিচ থেকে সবজি বলুন বা ফ্রিজের ভিতরে যেগুলো থাকে মাছ মাংস বা ডিম, সেগুলো আবার নিয়ে আসতে হয়। তারপর বিভিন্ন টুকিটাকি জিনিস আনতে আনতে খুব উপর নিচ করতে হয়, মানে একবার উপরে যাই আবার ভুলে যাই কিছু আনতে, আবার নিচে গিয়ে সেটা নিয়ে আসি। আর তারপরে তো মিছরি রয়েছেই, তাও তো এখন সিঁড়ির রেলিং হয়ে যাওয়ায় মিছরিকে নিয়ে আর আমাদেরকে নিচে যেতে হচ্ছে না বা উপরে নিয়ে আসতে হচ্ছে না। ও একা একাই কিন্তু রেলিং ধরে ধরে উপরে উঠছে, নিচে নামছে। আজ আবার বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে যাই হয়ে যাক না কেন সারা ঘরবাড়ি আমাকে ভালো করে ক্লিনিং করতেই হবে। তাই পুরো ঘরবাড়ি ভালো করে মুছে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে কালকের কিছু বাসন আমি রাতে মেজে রেখেছিলাম, যে বাসনগুলোকে এখন জায়গা মতো রাখবো। মানে আমি না সকালবেলা রান্নাঘরে ঢুকেই আগে রান্নাঘরে যা একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটাকে আগে ভালো করে জায়গা মতো গুছিয়ে নিই, আর তারপরেই রান্নাবান্না শুরু করি। যদিও রাত্রিবেলা আমি কিন্তু পুরো রান্নাঘর পরিষ্কার করেই রাখি, মানে আমার ওভেন বলুন গ্যাস কাউন্টার বলুন সবটাই কিন্তু রাত্রেবেলা আমি ভালো করে মুছে রাখি। এর আগের দিনের একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি সেটা। আর আজকে যেহেতু শ্বশুরমশাই খাবেন, তাই কিন্তু গতকালকে আমি বাকি সমস্ত কিছুই ভালো করে মুছে রেখেছিলাম। এই ধরুন যেখানে ওই তরি তরকারিগুলো রাখা হয় রান্নার পরে, সেগুলো ভালো করে মুছে রেখেছি জায়গাগুলো। তারপর যেখানে এঁটো বাসনের ঝুড়িটাকে রাখি সেখানটাও ভালো করে মুছে নিয়েছি, প্রত্যেক দিনই মুছি। আর আজকে তো বিশেষ করে ভালো করে মুছতেই হবে, যেহেতু শ্বশুরমশাই নিরামিষ খান, সবটা চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন আরও রাখতেই হবে। যেদিনকে মাছ রান্না হয় সেদিনই কিন্তু আমি রাত্রেবেলা রান্নাঘরের যেখানে যেখানে তরকারি রাখি বা এঁটো বাসন রাখি ভালো করে মুছে নিই। তার কারণ পরের দিন বলা যায় না, যদি নিরামিষ রান্না করি তাহলে কিন্তু ওখানে সব ঠেকাঠেকি হয়ে যাবে। আমি তো ভাত ডালটা বসিয়েই দিয়েছি। আর এদিকে আমার বর হচ্ছে আমাদের যে ব্যালকনির এখানটায় যে প্লাস্টিকগুলো দেওয়া ছিল না, সেইগুলো না নষ্ট হয়ে গেছে। আসলে গত কয়েকদিন ধরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে না ওগুলো নষ্ট হয়ে ছিঁড়ে গেছে। তো আমার বর ওখানে আবার ভালো মতন করে প্লাস্টিক দিয়ে নিচ্ছে, তার কারণ যেহেতু বৃষ্টি হয় আর এদিকটা মানে ধুলো হয়ে থাকে, তো না হলে ওই ধুলোগুলো এদিকটাই চলে আসবে, আর বৃষ্টি হলে আরও কাদা কাদা হয়ে যাবে। তার ফলে আমার এই দিকের বারান্দাটাও কিন্তু কাদা হয়ে যাবে, যে কারণে ওটা ভালো করে আবার দিয়ে নিচ্ছে। এখন আপাতত তো এভাবেই চালানো হচ্ছে। ওই আপনাদেরকে বলেছিলাম যে ওই গ্রাস কার্পেট যেগুলো হয় সেগুলো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে কিনবো করে আর কেনা হয়ে ওঠেনি। আর ওগুলোরও কিন্তু বেশ দাম, জানেন তো,
দামটাও শুনেছিলাম, তো কিনবো ভেবেইছিলাম, কিন্তু আর যখন হলো না আপাতত এরকমভাবেই চালাই। গতকালকেও ভীষণ বৃষ্টি হয়েছে, আজকেও হতে পারে, তো যেই কারণে হচ্ছে এইভাবে ভালো করে প্লাস্টিক দিয়ে ও জায়গাটা ঠিকঠাক করে দিচ্ছে। আর তার উপর গাছগুলো ওখানটায় থাকে, তো প্লাস্টিকটা ঠিকঠাকভাবে না দিলে ওখান দিয়ে কিন্তু হাঁটা চলাও করা যাবে না, আর ওই দিককার যে ধুলো কাদাগুলো সব কিন্তু এদিকেও চলে আসবে। তবে কি বলুন তো, ওই গ্রাস কার্পেটটা যদি আমি দিইও, তাহলে কিন্তু এই যে বৃষ্টির যে ছাট আসছে এখন, ওই বৃষ্টির ছাট এসে কিন্তু ওই গ্রাস কার্পেটটাও ভিজবে, আর গ্রাস কার্পেটটা আমার মনে হয় ঠিকঠাকভাবে শুকাবে না, বা শুকাতে অনেকটা সময় লাগবে। তাই আমার মনে হয় নর্মাল কার্পেট দিলেই বেশ ভালো হতো। যখন ওই বারান্দার কার্পেটগুলো দেওয়া হয়েছিল তখনই ভুল হয়েছে, তখনই যদি ওখানে নর্মাল কার্পেট যেটা বারান্দায় দেওয়া সেটা দেওয়া হতো ভালো হতো। আজকে আমি প্রত্যেক দিনের মতন ওই মটরের টক ডাল করছি। আমার বিয়ের পর থেকে আমি এই বাড়িতে দেখে আসছি ওই টক ডালই হয়, মটর ডালের টক ডাল। তো সেটা আম দিয়ে বা আমড়া দিয়ে বা জলপাই দিয়ে যখন যেটা পাওয়া যায়, যখন চালতা পাওয়া যায় চালতা দিয়ে, টমেটো পাওয়া গেলে টমেটো দিয়ে, এভাবেই কিন্তু হয়ে থাকে। তো এখন আমি মানে আজকে যেটা দিলাম সেটা হচ্ছে আমড়া, ছোট ছোট আমড়া পাওয়া যায়, যেগুলো হচ্ছে দেশি আমড়া বলে, সেই দেশি আমড়াগুলো দিয়েছি। তো আমার বউ ভাতের পরের দিন থেকে আমি আর কি রান্নাঘরে ঢুকেছি রান্না করতে, আর আমার শাশুড়ি মা সেদিন থেকে আমাকে রান্না বান্না শেখানো শুরু করেছিলেন। তো সেই যে বউ ভাতের পরের দিন থেকে মটর ডালে টক ডাল করা শুরু করেছি, আজও কিন্তু সেই একই রকমভাবে মটর ডালে টক ডাল করেই চলেছি। মানে এই বাড়িতে এরকমই খাওয়া হয় আর কি, যেহেতু মুসুরির ডালটা ওনারা খান না, আর মুগের ডালটা মাঝে মধ্যে করা হয়, তবে মুগের ডাল দিয়ে তো টক ডাল হয় না। এখানকার মানুষ প্রত্যেক দিনই নাকি এরকমভাবে টক ডাল খেয়ে থাকে, জানি না কেন প্রত্যেক দিন টক ডাল খাই, বা ভালোও লাগে কিভাবে জানি না। আর আজকে যেহেতু শ্বশুরমশাইয়ের জন্য রান্না করব, সেহেতু মাছের যে দুটো মাথা ফ্রিজে রয়েছে সেগুলো এখন বার করে নিয়ে আসিনি, ওগুলো পরে বের করে নিয়ে আসবো, কারণ এখানে এখন বার করে নিয়ে আসলে না হয়তো এদিক ওদিক হয়ে ছোঁয়াছুঁই হয়ে যেতে পারে। তো সেই জন্য আগে নিরামিষ সবকটা রান্না করে নেব, তারপরে ওটা করতে করতে হয়তো আমার দুপুর হয়ে যাবে, করার আগে আগে ওটা বের করে নিয়ে আসবো। আর আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্নার যে খুব ঝামেলা সেরকম ব্যাপার নয়, আসলে অনেক বাড়িতে মানে নিরামিষ খেলে এরকম আছে না যে আলাদা বাসনে খায়, মানে আমিষ বাসনে একেবারেই খায় না, সেরকম কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা করেন না। মানে ওনারা হচ্ছে আগে নিরামিষ রান্নাটা করে নিতে বলেন, তারপরে কিন্তু আমিষ রান্নাটা করতে বলেন। তবে একবার যদি আমিষ রান্না হয়ে যায় সেটাতে আর নিরামিষ রান্না করা যায় না, মানে হয় ভালো করে সেটা মেজে নিতে হবে, ওভেন থেকে শুরু করে সমস্ত বাসন মেজে তারপরে আবার নিরামিষ করতে পারবো যদি ওই দিন করি। আর পরের দিন করলে তো সমস্তটা পরিষ্কার হয়েই যায়। তবে আগে যদি নিরামিষ রান্নাটা করে নিই সেই অসুবিধাটা কিন্তু আর হয় না। আমরা একই বাসনে নিরামিষ আমিষ দুটোই করে থাকি, শুধুমাত্র ওই যে আগে আর পরে, আগে নিরামিষটা করে তারপরে আমিষ করি। আর ঠেকাঠেকির একটা ব্যাপার অবশ্যই আছে, মানে নিরামিষ যে তরকারিগুলো সেগুলো আমিষের সাথে ঠেকানো যাবে না অবশ্যই। আমার বিয়ের প্রথম প্রথম আমার ভীষণ ভুল হতো এই বিষয়টাই, আর আমি ভীষণ বকাও খেতাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এটা নিয়ে, কারণ তখন না আমার বয়সটা একদম কম ছিল, এই ঠেকাঠেকির ব্যাপারটা বা নিরামিষ আমিষের ব্যাপারটা নিয়ে না আমি অতটা কি বলবো জানা ছিল না আমার, তো সেই কারণে আর কি বারবার করে ভুল হয়ে যেত, যেটা এখন এতটাই অভ্যস্ত হয়ে গেছি আমি যে শ্বশুরমশাই শাশুড়ি মা যদি নাও খান, আমরা যদি শুধু খাই, তাও কিন্তু আমি ওই নিরামিষ আমিষ ঠেকাঠেকি করি না, এতটাই অভ্যাস হয়ে গেছে আমার। তবে কি বলুন তো, আমি কিন্তু শনিবারটা তো পুরোপুরি নিরামিষ খাই, প্রত্যেক শনিবারে আমি নিরামিষ জিনিসটা পালন করি, যে কারণে আমার রান্নাঘরে যে তেল মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি কখনোই মাছ মাংসের সাথে ঠেকাঠেকি হতে দিই না, এমনকি পেঁয়াজ রসুনের সাথেও ঠেকাতে দিই না, কারণ যেহেতু শনিবারটা আমি খুব ভালোভাবে মন থেকে পালন করি, সেজন্য ওগুলো আমি একদমই আমিষ হাতে ধরি না। যখন আমি আমিষ কিছু রান্না করি তখন অবশ্যই বারবার হাত ধুয়ে তারপরে আবার ওই মশলাগুলোতে হাত দিই, যে কারণে আমার অনেকটা সময় লাগে বা দেরি হয়ে যায় রান্না বান্নায়, তবুও কিন্তু আমি এটা মানি। তো আজকে মাছের মাথা দিয়ে যে তরকারিটা করব সেটার জন্য আমি একটু আলু বেগুন আর ঝিঙে কেটে নিয়েছি, আর ঝিঙে আর বেগুন তো ভীষণ নরম, তো এই দুটো না এই তরকারিটাতে দিলে বেশি ভালো লাগবে, বেশ ভালো একটা মাখো মাখো ভাব আসবে, যেহেতু দুটোই ভালোভাবে মেশে তরকারিতে পাঁচমিশালি তরকারিতে দিলে, সেই জন্য আমি আর আলাদা কোনো সবজি দিইনি, এইটুকুই সবজি দিয়েছি। তো আমি একটু পেঁয়াজ আগে দিয়ে নিয়েছি ফোড়নে, তারপর একটু রসুন আর আদা বেটে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি,
আর ফোড়নে জিরে দিয়েছিলাম। তো এইভাবে এখন দেখুন মাছের মাথাগুলো তো ভাজাই রয়েছে, এবার ভালো করে ভেঙে নিচ্ছি যাতে তরকারির সাথে ভালো করে মিশে যায় সবজিগুলোর সাথে। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো দিয়েছি। তো এবার সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর আমি খুব সামান্য একটু জল দেব, জল দিয়ে সবজিগুলো ওই সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর সেদ্ধ হয়ে গেলে কিন্তু মানে তরকারিটা রেডি হয়ে যাবে। আর এই মাছের মাথা দিয়ে তরকারিটা এত ভালো খেতে লাগে, পুরো মনে হয় যে বিয়েবাড়ির যে দিনের বেলা তৈরি করে না একটা তরকারি, দেখবেন বিয়ের বাড়িতে ওই দুপুরের দিকে না একটা এরকম পাঁচমিশালি ঘ্যাট মাছের মাথা দিয়ে তৈরি করে, পুরো সেটার মতনই লাগে। ভীষণ পছন্দ এটা আমার হাজব্যান্ডের দুজনেরই ভীষণ পছন্দ, ভীষণ ভালো খায় আমার বর এটা। রান্নাবান্না শেষ হয়ে গেছে, রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে না রান্নাঘরটাকে ভালো করে সার্ফ দিয়ে মুছেছি, মানে ডিপ ক্লিনিং করেছি আর কি। আপনাদের সাথে শেয়ার করলাম না, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আজকে তো বৃহস্পতিবার, তাছাড়াও ভীষণ তেল চিটচিটে লাগছিল সেই জন্যই আর কি। আর ভীষণ তো গরম, সেই জন্য ভাবলাম যে একটু লস্যি বানাই। আসলে হচ্ছে ঘরে আম আছে আর দইও আছে। কালকে শ্বশুরমশাই ওই যে বাড়িতে ছিলেন না, বলছিলাম না, গেছিলেন হচ্ছে আমাদের আগে যে পুরনো বাড়ি ছিল সেখানে। তো আগে যেখানে আমার শ্বশুর বাড়ি ছিল সেখানে তো এখনও আমার কাকা শ্বশুররা থাকেন, তো ওখানে না প্রচুর আম গাছ রয়েছে মানে ওই বাড়িতে। তো সেই জন্য ওখান থেকে কালকে শ্বশুরমশাই অনেক আম নিয়ে এসেছেন, একদমই গাছ পাকা আম, এত সুন্দর লাগছে দেখতে আমটা। তো এই আমটা দিয়ে আমি আজকে তাই ভাবলাম একটু লস্যি করি, ঘরে যেহেতু দই রয়েছে। তো আমার ননদের ছেলে এসেছে দুপুরবেলা বাড়িতে, তো ভাবলাম যে ওকেও একটু দিই, তো সবাই মিলে একটু লস্যি খাওয়া হলো। আর তারপরেই স্নান করতে যাব ভাবনা চিন্তা নিচ্ছে, এমন সময় দেখছি গতকালকে ঠিক যেই সময়ে এই যে ঝড় বৃষ্টিটা শুরু হয়েছে দুপুরবেলা, আজকেও ঠিক সেই সময়ে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, মানে ঝড় উঠেছে, এখনও বৃষ্টিটা শুরু হয়নি। আর এত হাওয়া দিচ্ছে দেখে আমি তাড়াতাড়ি করে এদিকে যা জিনিসপত্র ছিল সব গুটিয়ে নিচ্ছি। আর আমাদের বারান্দাটা তো একদম খোলা, এখান দিয়ে হাওয়া হলো যেমন মানে ভয় লাগে, সব জিনিসপত্র পড়ে যাওয়ার একটা ভয় থাকে। আর বৃষ্টি হলে তো দেখতেই পাবেন আপনারা একটু পরে যে কি অবস্থার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। গতকালকের থেকেও আজকে মনে হচ্ছে ঝড়ের গতিবেগটা আরও বেশি, মানে প্রচুর ঝড় উঠেছে। তো ভাবছি যে গাছগুলো একটু, যেগুলো একটু নরম গাছ সেগুলো একটু সরিয়ে রাখি, তা না হলে হয়তো ভেঙে যেতে পারে। আমার এই মানি প্ল্যান্টটা আমি ঘরেই রেখে দিয়ে আসলাম, কারণ ওটা একদম নরম, তো ওটা ভেঙে যেতে পারে। আর এদিকে আমার যে লেমন গ্রাসটা রয়েছে, লেমন গ্রাসটাও দেখছি হাওয়াতে কেমন যেন দুলছে, দেখেই ভয় লাগছে যে পাতাগুলো একদম নুইয়ে না যায়। তো গাছগুলো যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় আমার ভীষণ খারাপ লাগবে, কারণ এগুলোকে আমি বড্ড বেশি ভালোবাসি। এদিকে জানলাটাও দিয়ে দিলাম, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। এইদিকে জানালাটা বন্ধ করে দিলে তো এই জানালাটা দিয়ে জল আসার সম্ভাবনা নেই, তবে সামনে দিয়েই যা প্রচুর জল আসে সেটাতেই কিন্তু পুরো বারান্দা ভিজে যায়। তবে গতকালকে যে খুব বেশি ভিজেছে তা না, মোটামুটি ভিজেছে গতকালকে। তবে আজকে দেখুন প্রচুর বৃষ্টি হবে, এখন সবে তো ঝড়টা উঠেছে, এবার দেখুন এত বৃষ্টি হচ্ছে না, আর সাথে ঝড়ও যেহেতু রয়েছে, মানে ছাটে আর কি জলগুলো সব চলে আসছে। আর আজকে পুরো বারান্দা জলে ভেসে যাচ্ছে, এমন একটা অবস্থা, প্রচুর জল চলে এসেছে এদিকটাই। এদিকে মোটামুটি যা জিনিসপত্র ছিল, চেয়ার ঠেয়ার সমস্ত কিছু সরিয়ে নিয়েছি। আর আমার ব্যালকনির অবস্থা দেখুন, ব্যালকনিতে যে কয়েকটি গাছ আছে গাছগুলো পুরো জলেই ভরে গেছে। আমার তুলসীর টবে দেখুন প্রচুর জল হয়ে গেছে। তো গাছগুলো আর এখন কি করে সরাবো, বা এতক্ষণ সরাতে হতো, এখন আর সরিয়ে লাভ নেই, প্রচুর জল হয়ে গেছে অলরেডি। তো ভীষণ বৃষ্টি হচ্ছে দেখে বুঝতে পারছেন আর কত রকম যে সমস্যা হয় আমাদের এই খোলা বারান্দার জন্য। আর্থিক দিক থেকে যদি আমরা স্ট্রং হতাম তাহলে আর এই সমস্যার সম্মুখীন হতে হতো না, বা লোনের জন্যও কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হতো না। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।